বুয়েট, ডিএমসি বা অনেক জায়গা থেকে সব ছেলেপেলে বাইরে চলে যাচ্ছে। $1 ট্রিলিয়ন ইকোনমি হইতে বাংলাদেশে 2040 লাগবে না। সে জানে আমি টাকাটা যদি দেশে পাঠাই আমার এই টাকাটা থাকবে কিনা। আমার সবচেয়ে মেধাবী মানুষরা কেন রেমিটেন্সে সবচেয়ে আগায় নাই, কারণ হইল আমাদের প্রথম মেধা পাচার নিয়ে কথা হয় যে মেধা সব দেশে বাইরে চলে যাচ্ছে, বুয়েট, ডিএমসি বা অনেক জায়গা থেকে সব ছেলেপেলে বাইরে চলে যাচ্ছে। এবং অনেকেই যেটা করে আমাদের দেশে সেটা হচ্ছে তারা বলতে চায় যে দেশপ্রেম নাই, দেশের খেয়ে দেশের পরে বাইরে চলে গেল ইত্যাদি। আমি জিনিসটাকে না উল্টাভাবে দেখি। আমি যেটা দেখি সেটা হচ্ছে কি যে এইটা আমাদের দেশের সামষ্টিক ব্যর্থতা, যে আমাদের প্রবাসী বাংলাদেশি যখন ইন্টেলে, মাইক্রোসফটে বা বিভিন্ন ইউনিভার্সিটিতে বা ইউকের এনএইচএসে যখন অনেক বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার হচ্ছে, আমরা যে তাদেরকে কোনো স্বীকৃতি দিচ্ছি না, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় বোকামির একটা। বলবো আমরা তাদের ধিকৃতি দিচ্ছি। সেটাই তো যে ভাই তুমি বিদেশে গিয়ে দেশে পয়সা পড়ে বিদেশে গিয়ে মজবাস্তি করছো, দেশের জন্য কি করছো? রেমিটেন্স বেশিরভাগই আসতেছে, একটা বড় অংশ আসতেছে কোথা থেকে? আপনার লেবার ক্লাসের থেকে। কিন্তু আমার সবচেয়ে মেধাবী মানুষরা কেন রেমিটেন্সে সবচেয়ে আগায় নাই, কারণ হইল চায়না যখন তার একটা ছেলে কেমব্রিজ, অক্সফোর্ডে পড়ে তখন থেকেই তাকে এনকারেজ করে। ইন্ডিয়া, মোদি প্রেসিডেন্ট হওয়ার পরেই প্রবাসীদেরকে এনকারেজ করছে ওয়ান ইন্ডিয়ার কনসেপ্টে। আমরা বাংলাদেশিরা ওদেরকে পারলে গালাগালি করি। কেন আপনি প্রবাসী বাংলাদেশিদের আমরা কোনো স্বীকৃতি দেই না যখন তারা কোনো বড় ভালো কোনো কিছু করলো যে কোনো একটা ইয়েতে? তাদেরকে কেন আমরা বাংলাদেশে আসার ব্যাপারে, ইনভেস্ট করার ব্যাপারে, সিকিউরিটির ব্যাপারে তাদের সাথে আমরা রিঅ্যাসিওর, রিকানেক্ট করার চেষ্টা করি না? আপনি একটা কথা বলছেন যে রেমিটেন্স কেন পাঠায় না, কারণ রেমিটেন্স পাঠায় না কেন? সে সিকিউরড না। সে জানে আমি টাকাটা যদি দেশে পাঠাই, আমি যদি দেশে ইনভেস্ট করি আমার এই টাকাটা থাকবে কিনা, আমি ব্যবসাটা করতে পারবো কিনা, এই সিকিউরিটিটা আমরা দিতে পারি নাই, তো আমরা ব্যর্থ হয়েছি। তো সেটা আমাদের নিশ্চিত করা দরকার। সুতরাং তাদের সাথে অ্যাপ্রোচ করা। এবং আপনি যদি দেখেন যে আমাদের দেশ থেকে যখনই বিভিন্ন প্রতিনিধি দল দেশের বাইরে যায়, তারা রাজনৈতিক সভা করে, রাজনৈতিক দলের সাথে মেশে, কিন্তু আমি এখন পর্যন্ত কখনো কোনো সংবাদে দেখিনি, হয়তো আমার চোখে পড়ে নাই, যে তারা সেই দেশে আমাদের বাংলাদেশি যারা মেধাবী আছেন, যারা বিভিন্ন টপ পজিশনে কাজ করছেন, বিভিন্ন অফিসে কাজ করছেন, তাদেরকে ডেকে নিয়ে আসেন, আমরা দেশের জন্য কী করতে পারি, দেশের জন্য কীভাবে অপরচুনিটি ক্রিয়েট করতে পারি, যেটা মোদি করেছেন। কানাডায় গেছেন, আমেরিকায় গেছেন, ইউরোপে গেছেন, সমস্ত বিজনেস ফোরামকে ডেকেছেন যে ভাই আপনারা দেশের জন্য কিছু করেন, দেশকে এগিয়ে নিয়ে যান। এই কাজটা তো আমরা খুব সহজেই করতে পারতাম। এই জায়গাটা আমার কাছে মনে হয় এটা আমাদের একটা সামষ্টিক বড় রকম ব্যর্থতা, যে যারা স্বদেশে আছে তারা এই আমি যদি যেমন আমরা বলি না যে ক্যাশ ফ্লোকে কন্ট্রোল করে, সেই ইকোনমি কন্ট্রোল করে। সেম ওয়েতে আমি যদি এটাকে একটা ব্রেইন ফ্লো বলি বা একটা মেধার প্রবাহ বলি, এই ব্রেইন ফ্লোটাকে আমরা কন্ট্রোল করতে পারতেছি না। আমাদের ব্রেইন আছে ছড়ানো ছিটানো, আমি যদি ব্রেন ফ্লোটাকে কন্ট্রোল করতে পারতাম, তাদেরকে এনকারেজ করে, সবার বাংলাদেশ থাকার তো দরকার নাই। ইনফ্যাক্ট সবাই বাংলাদেশ থাকলে বিপদ। আপনি 18 কোটি বাঙালির মধ্যে অনেকে যদি বাইরে থাকুক, বাট তারা কানেক্টেড থাকুক, তাদের একটা সাপোর্টিভ মাইন্ডসেট থাকে, একটা সেন্স অফ কমিউনিটি অ্যান্ড বিলঙ্গিংনেস থাকুক, তখন কি হবে? সে আমেরিকায় থাকলেও সে বাংলাদেশে সে ইনভেস্ট করতে কমফোর্টেবল ফিল করবে। সে চাবে যে বাংলাদেশের ভালো কিছু হোক, সে একটা ভালো কিছু শিখলে চাবে তার দেশে হোক। এবং নট অনলি দ্যাট, আমি বলছি যে ইনভেস্ট যদি নাও করে, আজকে কি হচ্ছে, ইন্ডিয়া কি করছে, সত্য নাদেলা, সুন্দর পিচাই কি করছে, তারা ইন্ডিয়ার সমস্ত টেক জায়ান্টদেরকে তারা ওখানে নিয়ে যাচ্ছে, কাজের সুযোগ দিচ্ছে। ইনফোসিস আজকে এত বড় হয়েছে, সাউথ ইন্ডিয়া সমস্ত বড় বড় টেক কোম্পানি কেন হয়েছে? কারণ ওখানকার ইন্ডিয়ান যারা এনআরআই তারা তাদেরকে সুযোগ করে দিয়েছে। কারণ ওই এনআরআইদেরকে ইন্ডিয়ার রাজনৈতিক দল, রাষ্ট্র, সরকার দেশে সম্মান দিয়েছে, তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে, তাদের সাথে কানেক্ট করেছে এবং নিয়মিত তাদেরকে আমন্ত্রণ জানায়, তাদেরকে রোল মডেল হিসেবে দেখেছে, দেখো এরা রোল মডেল। তারা কিন্তু তাদেরকে ধিক্কার দেয় না যে তুমি দেশের খেয়ে বিদেশে গিয়ে পড়ে আসো, বরং বলেছে আমরা গর্বিত। এটা তো গর্বের ব্যাপার, একটা ছেলে বিদেশের সুযোগ পেয়েছে, এই কোনো স্কোরের মধ্যে না থেকেও, কোনো ক্রেডিবল ইউনিভার্সিটিতে না পড়েও। তো আমরা যদি এই কানেকশনগুলি তৈরি করতে পারি, তাহলে আমাদের দেশে আজকে যারা মেধাবী ছেলেপেলে আছে, ইয়াং ছেলেপেলে আছে, আমরা তো অনেক সুযোগ তৈরি করতে পারি। চায়না লোকজন যারা ওখানে আছে, আমেরিকাতে, ইউরোপে, কানাডায়, তারা সমস্ত চাইনিজ ছেলেপেলেদেরকে টানছে, ইন্ডিয়ানরা তাদের ছেলেপেলেদেরকে টানছে, পাকিস্তানিরা তাদের ছেলেপেলেদেরকে টানছে। আমরা বাংলাদেশিরা টানছি না। কেন টানছি না? কারণ আমরা তাদেরকে সেইভাবে আপন করে নিই নেই।
সুতরাং আমাদের মনে হয় যে এখন একটা বিরাট বড় সুযোগ আমাদের সামনে আছে, যেটা এবং সবসময় কিন্তু এটা না যে তাদেরকে প্রচুর টাকা দিতে হবে, এটা জাস্ট একটা স্বীকৃতি, জাস্ট স্বীকৃতি যে আমাদের এই লোকগুলি এখানে আছে। হ্যাঁ, একটা ইউনিভার্সিটিরও তো একটা অ্যালামনাই থাকে, তো বাংলাদেশের অ্যালামনাইতে যারা সুপারস্টার তারা দেশে থাকুক দেশের বাইরে থাকুক, তাকে আমি কেন রেকগনাইজ করবো না? এক্স্যাক্টলি, আমাদের একটা ওয়াল থাকা উচিত, সুপারস্টার ওয়াল, যে আমার এই ছেলেটা এখানে আছে, এইখানে আছে, এই জায়গায় গেছে, এই জায়গায় গেছে। সো একটা জিনিস তো এমনি এমনি হয় না, রেসিপ্রোকাল। আমি যখন আমার বাংলাদেশিদেরকে যখন আমি সম্মান জানাবো, তারাও আমার দেশকে সম্মান জানাবে। আমি যখন তাকে কাছে টানবো, তখন তারাও আমাদের ছেলেপেলেদেরকে কাছে টানবে। আমরা কেন ব্রিজটা তৈরি করছি না? না, আমি খুব অদ্ভুত লাগে আমার কাছে যে আমরা খুব খুশি যে একজন সৌদি আরবে একজন বাংলাদেশি আছে যে ঝাড়ুদার, সে টাকা পাঠালো দেশে। আমি খুব খুশি যে হ্যাঁ, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ঝাড়ুদার পাঠাইছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি চিন্তা করতেছি না যে আমাদের এত ছেলে মেয়ে পৃথিবীর এত বড় বড় জায়গায়, এত বড় প্রতিষ্ঠানে, এত বড় বেতনে চাকরি করে, তারা কেন বাংলাদেশে ইনভেস্ট করে না? কারণ তারা বিশ্বাস করে না। তাদের আস্থা অর্জন করার জন্য আমরা দেশ হিসেবে কী করছি? এক্স্যাক্টলি, সেই আস্থা আনতে পারিনি। এবং একটা খুব ভালো কথা বললেন যে মানে আমাদের স্যাড পার্ট হচ্ছে আমরা প্রচুর আমাদের হিউম্যান রিসোর্সেস আমরা দেশের বাইরে পাঠাচ্ছি, কিন্তু পাঠাচ্ছি কি ক্লিনার হিসেবে। নাও একটা ক্লিনারের বেতন কত? 10,000 20,000 টাকা। সে কত টাকা খরচ করে? 7 লাখ 8 লাখ টাকা খরচ করে, 2 বছরের ইয়েতে যায়। ও তো টাকাই ওঠে না, ও টাকাই ওঠে না। তো ও যে রেমিটেন্স পাঠাচ্ছে, আসলে এইটা রেমিটেন্সটা পাঠাচ্ছে এখানে জায়গা জমি বিক্রি করে। তো আমাদের কিন্তু যদি আমরা ছোট্ট একটা কাজ যদি করতে পারতাম, এবং আমার মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম টু ডু ইট। খুব সহজভাবে যদি বলি যে এই যে আমাদের মিডল ইস্টের দেশগুলোতে আমাদের একটা বড় জায়গা হচ্ছে যে একটু পিছনে যাই, যে আমাদের প্রতি বছর এসএসসি দেয় 25 লাখ ছেলে মেয়ে। ক্লাস 8-এ একটা বিশাল সংখ্যক ছেলে মেয়ে ঝরে যায়, এসএসসি পরীক্ষা ফেল করেন ছেলে মেয়ে, তারা ঝরে যায়, এইচএসসিতে ঝরে যায়। এই ছেলে মেয়েগুলি ভবিষ্যৎ কি? ও না পারবে রিক্সা চালাতে, না পারবে ধান খেতে কাজ করতে, না পারবে একটা পিয়নের চাকরি পেতে, ও করবেটা কি? ওর কিন্তু কোনো জায়গা নাই। আমরা যদি রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে এই ছেলেপেলেগুলিকে, ঝরে যাওয়া ছেলেপেলেগুলিকে বা যারা এইচএসসি পর্যন্ত পাশ করেছে এই ছেলেপেলেগুলিকে যদি কোনো একটা ইন্টেন্সিভ কোর্সের মাধ্যমে তাদেরকে যদি আমরা এডুকেট করতে পারতাম, কি টেকনিক্যাল, যেমন আমি যদি তাদেরকে প্লাম্বিং শেখাতে পারি, তাই না, স্যানিটারি কাজ শেখাতে পারি, তাদেরকে রং করার কাজ শেখাতে পারি, কাঠ মিস্ত্রি কাজ শেখাতে পারি, তাদেরকে আমরা কেয়ার গিভারের কাজ শেখাতে পারি। কেয়ার গিভার নিয়ে আমার একটা বড় পয়েন্ট আছে, সেটা আমি আসবো পরে। এবং তারপরে দেখা গেল যে আমি আমাদের দেশে নেটওয়ার্কিং করার কাজ, এই যে রাউটার ঠিক করা, ফাইবার অপটিক কানেক্টিভিটি দেয়া, ইন্টারনেট সেট করে দেয়া, মাইক্রোসফট উইন্ডোজকে সেট আপ করা, খুব জটিল কিছু না। আমাদের ছেলেপেলেরা টেকনোলজিক্যালি এত স্মার্ট। 6 মাস, জাস্ট বড় জোর 6টা মাস যদি আমরা আমাদের ছেলেপেলেদেরকে শেখাই, তাহলে এই ছেলেপেলেগুলি এক একটা অ্যাসেট হবে। এই আমরা দেখেছি যে দেশে বাইরে যখন কোনো একটা প্লাম্বারকে ডাকা হয়, তখন তার মিনিমাম ওয়েজেস হচ্ছে $100। মিনিমাম $100 হচ্ছে বাংলাদেশি টাকায় 10,000 টাকা তার আধা ঘন্টার কাজ বা 15 মিনিটের কাজ। সো আমরা যদি এরকম একটা টিম করে, লাইক একটা টিমের মধ্যে রইল একজন প্লাম্বার, একজন ইলেকট্রিশিয়ান, একজন কাঠের কাজ করে, একজন রং মিস্ত্রি, একজন রাজমিস্ত্রি, এরকম করে একটা টিম যদি বানিয়ে আমরা যদি বিভিন্ন জায়গায় পাঠাই। আমি আরেকটা জায়গাতে আসতে চাই যে আমাদের এই ঝরে যাওয়া ছেলে মেয়েদের পাশাপাশি আরেকটা বড় সংখ্যক জনগোষ্ঠী রয়ে গেছে যারা অবহেলিত, যাদেরকে নিয়ে আমরা কথা বলতে চাই না, সেটা হচ্ছে যারা মাদ্রাসা থেকে পাশ করছে। আমরা ধরিয়ে নিই মাদ্রাসা থেকে পাশ করছে মানে এই ছেলেটা হুজুর হবে, ইমামতি করবে কোথাও। কারণ বাংলাদেশে কত আর নতুন মসজিদ হবে, কত ইমামতি করবে, এই ছেলেপেলেগুলি ভবিষ্যৎ কোথায়? সমস্যা আছে, আর কত হবে, আর কত লাগবে, তাই না? আমাদের সব এত মসজিদ, আর কোথাও লাগবে? এই ছেলেপেলে ভবিষ্যৎ কি? এরা কীভাবে জীবনযাপন করবে? আমরা যদি এই ছেলেপেলেগুলিকে যদি মিডল ইস্টে, সৌদি আরব, কাতার, ইয়েমেন, সুদান থেকে শুরু করে বাহরাইন, তাই না, কুয়েত, এই সব জায়গায় পাঠাতে পারি, এরকম একটা গ্রুপ করে একটা ইউনিট করলাম, যে ইউনিটে এই লোকগুলো রইল, যে একজন প্লাম্বার, একজন রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি রইল, এবং একজন হয়তো এইচএসসি পাস, ডিগ্রি পাস ছিল রইল, যে এটাকে লিড করবে, ম্যানেজার হিসেবে কাজ করবে। এই টিমটা ধরা গেল ইয়েমেনের বা বাহরাইনের একটা এলাকা এক্সে গেল, এবং সেই এলাকার সে তাদের কমিউনিটি সার্ভিস দিবে। ফোন নাম্বার থাকবে, ওই লোকেরা ফোন করবে এবং এরা তাদেরকে গিয়ে সার্ভিস দিয়ে আসবে। আমাদের বড় সুবিধা হচ্ছে দুটা। এক, আমরা মুসলিম দেশ, অতএব
মিডল ইস্টার্ন দেশগুলোতে কিন্তু আমাদের এক্সেবিলিটি অনেক বেশি এই ফিলিপিনদের চাইতে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে মাদ্রাসাগুলিতে আমাদের ছেলেপেলেগুলি আরবি পড়ে, এরা কোরআনে হাফেজ, এদের সব সূরা মুখস্থ, সব কিছু মুখস্থ, বাট আনফর্চুনেট ব্যাপার হচ্ছে এরা আরবিতে কথা বলতে পারে না। এদেরকে যদি একটু ট্রেনিং দেওয়া যায়, একটু স্পোকেন আরবিকে যদি কোর্স করানো যায়, কারণ এদের তো বেসিক আছে, এদের শিখতে অল্প সময় লাগবে। তাহলে একটা লোক আরবি জানে, একই সাথে মুসলমান, এই ছেলে পেলে কাজ জানে, সে রাউটারে কাজ জানে, বা সে রাজমিস্ত্রির কাজ জানে, সে ইলেকট্রিশিয়ানের কাজ জানে, এবং একটা টিম করে যদি আমরা বিভিন্ন এলাকায় এদেরকে নিয়োজিত করতে পারতাম, জাস্ট থিঙ্ক আবার এই ছেলে পেলেগুলি কত টাকা আর্ন করতে পারতো। এই যে সমন্বিতভাবে কাজ করার, আজকে যদি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, দূতাবাসগুলি যারা আছেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী যারা আছেন, তারা যদি বিভিন্ন দেশের সাথে তাদের ওখানকার যারা শ্রম জনশক্তি যারা কাজ করেন তাদের সাথে যদি বলেন যে ভাই আমি আর ক্লিনার পাঠাবো না, আমি তোমাকে টোটাল সার্ভিস দিতে চাই, তোমার এখানে মারতে হবে, পেস্টিসাইড কন্ট্রোল করতে হবে, আমার লোক আছে, তোমার ঘর ঠিক করতে হবে, আমার লোক আছে, তোমার কম্পিউটারের ফরম্যাট করতে হবে, আমার লোক আছে। আমরা কমপ্লিট সার্ভিস যদি একটা দিতে পারি ইউনিট করে, চিন্তা করা যায় যে কত পাড়া আছে, কত মহল্লা আছে, কত জেলা ইউনিয়ন আছে এই পুরো মিডল ইস্টে, এবং তারা কি পরিমাণ অর্থ সম্পদশালী আমরা সবাই জানি। এই টিমগুলো গেলে এরা যে পরিমাণ অর্থ আয় করবে, আমি যদি 1 কোটি আমাদের ক্লিনার পাঠাই, যা আয় করবে তার থেকে তো 10 গুণ বেশি আয় করবে এই ছেলে পেলে। সো আমাদের এখন ফোকাস করতে হবে যে আমরা কি আরও ক্লিনার পাঠাবো, আমরা কি আরও ফ্রাস্ট্রেশন তৈরি করব, নাকি আমরা এখন নজর দেব যে কি করে আমাদের আয়টা বাড়ানো যায়। এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি, আমাদের এই যে যারা জনশক্তি আছে, এই যে আমাদের হিউম্যান রিসোর্সেস যারা বাইরে যায়, এরা যা আয় করে 100% দেশে পাঠায়, একদম নিট বাংলাদেশের আয়, রিমিটেন্স আয়। সো আমার মনে হয় দ্য টাইম হ্যাজ কাম যে আমাদের এখন এই বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করে যে ভাই তোমার দেশে আমি এই সার্ভিস দিতে পারি, তোমার কী কী রিকোয়ারমেন্ট আছে বলো, তোমার এখানে আমি কী কী দিতে পারি, তোমার এখানে কি আমার প্লাম্বার লাগবে কিনা, এখানে লাগবে কিনা, কমিউনিকেট করে সেই অনুযায়ী আমাদের এখানে কারিকুলাম তৈরি করা, যে ভাই তুমি বাহরাইনে যাবে, বাহরাইনের ভাষাটা হচ্ছে এই, ওখানকার লোকজনের আচার আচরণ এরকম, এবং এরা এইভাবে এটা পছন্দ করে, এদের এই ধরনের কাজ লাগে, তুমি এটা শেখো। 6টা মাস, ম্যাক্সিমাম 6টা মাস। এইভাবে যদি আমরা এমপ্লয়মেন্ট সুযোগ ক্রিয়েট করে সেই এমপ্লয়মেন্ট ওয়াইজ যদি এদেরকে আমরা ট্রেন আপ করতে পারি, $1 ট্রিলিয়ন ইকোনমি হইতে বাংলাদেশে 2040 লাগবে না। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।